আমাদের সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি প্রত্যেক দিন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, লালমনিরহাট, রাজবাড়ী, জয়পুরহাট, রংপুর সহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায় 1 কোটি মুসলিমদেরকে বাংলাদেশে পুশ ইন করার প্রকাশ্য ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, বাংলা ছাড়তে মুসলিমদেরকে কঠোর বার্তাও তিনি সরাসরি দিয়েছেন। দর্শক, এই মুহূর্তে আমরা জানবো যে কোন অপরাধে শুভেন্দু অধিকারী মুসলিমদেরকে বাংলাদেশে পুশ ইন করছেন, নাকি এটা একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করে শেখ হাসিনাকেই পুশ ইন করার কোনো একটা মার্টিকুলাস প্ল্যান করতে যাচ্ছেন ভারত সরকার। বিস্তারিত আরও জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, সবচেয়ে বড় ইস্যু ছিল সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশকারী। আমরা বিএসএফ কে ল্যান্ড হ্যান্ডওভারের প্রক্রিয়া শুরু করেছি, প্রত্যেক দিনই ল্যান্ড দিচ্ছি। এখনো পর্যন্ত আমাদের যে 556 কিলোমিটার জায়গা জমি দিতে হবে, আমরা 100 কিলোমিটার মতো জমি হ্যান্ডওভার করে দিয়েছি। তার মধ্যে অগ্রাধিকার ছিল চিকেন নেক এলাকা আমাদের নর্থ বেঙ্গলে। আমরা সিএ এর আওতায় যারা পড়েননি সেই ধরনের অনুপ্রবেশকারী, তাদেরকে ডিপোর্ট করার কাজ নিয়ম মেনে শুরু করেছি। একটি আইন ছিল ভারত সরকারের, সেই আইনে ওদেরকে জেলে না পাঠিয়ে সরাসরি বিএসএফ এর হাতে হ্যান্ডওভারের আইন ছিল, অন্য রাজ্যে কার্যকর করেছিল। এখানে এদেরকে জামাই আদর করে জেলে পাঠানো হতো। আমাদের ভাত, আমাদের কাপড়, আমাদের ওষুধ খেত, এরা আরামে ভিতরে বসে থাকতো। এবারে একবারে সরাসরি হোল্ডিং স্টেশন বানানো হয়েছে বর্ডারের জেলাগুলিতে। সেখান থেকে এখন অবধি 4800-কে ওপার পাঠিয়ে দেওয়া। আমাদের যদি আমরা রাখি তাহলে এই বিজেপি সরকার আমাদের বাড়িঘর শেষ করে দেবে। জন্মভূমি ছেড়ে যেতে হচ্ছে, এর থেকে বড় কষ্ট আর হতেই পারে না। আমিও ভোট আসছিলাম, আমার বউ ভোট আসছিল, কেটে গেছে। ওখানে বললো ওখানে কাজ আছে, ওখানে নিয়ে দেবো। এই সরকারের যে আইন যা চাচ্ছে আমরা টিকতে পারবো না, দিতেও পারবো না, থাকতেও পারবো না। হাকিমপুর মানে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগর থানায় বাংলাদেশ সীমান্তবর্তী একটি জনপদ। আমার ঠিক পিছনে 30-40 মিটার দূরে বিএসএফের চেকপোস্ট। আর এই চেকপোস্টের বাইরে গত কয়েকদিন ধরে কারা এসে ভিড় জমাচ্ছেন তারা, যারা কেউ 2 বছর আগে, কেউ 4 বছর আগে, কেউ 10 বছর, কেউ 16 বছর, কেউ 20 বছর আগে কোনো বৈধ নথি ছাড়া মানে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিলেন। তারা এখন বাংলাদেশে ফিরতে চাইছেন। ভারতে যখন এসেছিলাম তখন আমি খুব ছোট, 10 বছর বয়স আমার। বাবা মার সাথে এসেছিলাম। বাবা মা এখানেই মারা গেছে। লাঠি জাটা খেয়ে মানুষ হয়ে বিয়ে থা করে 4-5টা ছেলে মেয়ে আমার। এখন এখনকার যে সরকার এসেছে, এই সরকারের যে আইন যা চাচ্ছে আমরা টিকতে পারবো না, দিতেও পারবো না, থাকতেও পারবো না। এখন আপনার বয়স কত? আমার 48। মানে 38 বছর ভারতে আছে? 30 বছর আমি ভারতে আছি। এত বছর ভারতে আছেন, কোনো কাগজপত্র কিছু বানাননি? 5টা ছেলে মেয়ে এখানে জন্ম। হ্যাঁ, কিন্তু তাহলে কাগজপত্র, আধার কার্ড আছে, ছিল, প্যান কার্ড ছিল, আর আধার কার্ড ছিল, তারপর ভোটার কার্ড ছিল। 2024 ভোট দিয়েছি, 26 ডিলিট হয়ে গেছে। আচ্ছা, 26 ডিলিট? হ্যাঁ, মানে এসআইআর ডিলিট হয়ে গেছে। সরকারের চোখে বাচ্চু মুন্সি একজন অনুপ্রবেশকারী। নাগরিকত্ব না পেলেও ভোট দিতে অসুবিধা হয়নি।
বাচ্চু মুন্সি একা নন। হাকিমপুরের বিএসএফ চেকপোস্টে নির্মীয়মান বাড়িতে আশ্রয় নেওয়া অনেকের গল্পই বাচ্চুর মতো। একটু বেশি রোজগার, একটু সহজ জীবনের আশায় দিন আনি দিন খাই মানুষগুলোর অবৈধভাবে এ দেশে ঢুকে পড়া। অবৈধ বাস, জাল নথি, সংসার। রাজ্যে সরকার বদলের পর বদলে গিয়েছে জীবন। এবার সংসার গুটিয়ে বাড়ি ফেরার পালা। সীমান্তে বিএসএফ চেকপোস্টে অপেক্ষা। আমি রাজমিস্ত্রির কাজ করতাম। কোথায় থাকতেন? এয়ারপোর্ট বিশ্বপাড়া আছে, ওই বিশ্বপাড়া মানে ওই জায়গায় থাকতাম। ভাড়া নিয়ে থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকতাম। পরিবারে কজন আছেন? আমরা 4 জন ছিলাম। এখন কি 4 জনই ফিরছেন? না, 4 জন না। আমার মেয়ে বিয়ে দিচ্ছে এই জায়গা। মেয়ে এই জায়গা রয়েছে, মেয়ের আধার আই কার্ডটা আছে, ও ভোট দিয়েছে এবার। কিন্তু আমাকে ভোট ছিল, আমাকে ভোটগুলো কেটে গেছে। আচ্ছা, আপনাদের ভোট, আপনারাও ভোটার ছিলেন? হ্যাঁ, আমিও ভোটার ছিলাম, আমার বউ ভোটার ছিল, কেটে গেছে। কিসে কেটে গেল? এসআইআর? হ্যাঁ, এসে কেটে গেছে বলে যার জন্যই আমাকে আনে বাড়িওয়ালাও খেতা যাচ্ছে, আর পুলিশও আসতেছে। কেউ মিস্ত্রির কাজ করতেন, কেউ দিনমজুর, কেউ বা সাফাই কর্মী। বাংলাদেশের চেয়ে এদেশে মজুরি বেশি, তাই অবৈধ বাসের ঝুঁকি নেওয়া, দালালকে টাকা দিয়ে চোরা পথে সীমান্ত পার হওয়া। কোন পথে নিয়ে এসে যায় না, বাগান দিয়ে নিয়ে আসছে চুরাই পথে, এবার আনছে। এখন ওই এলাকাটা কি নাম তা তো জানতে পারবো না আমি। সেটা এখান দিয়ে তো। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে বাংলাদেশ ভারত সীমান্তবর্তী এলাকায় বিজিবি বিএসএফ এর ভেতরে কিন্তু তুমুল উত্তেজনা চলছে। একে অপরকে আঘাত প্রতিঘাত, এবং যে কোনো সময় কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এভাবে যদি ভারত পুশিং করতে থাকে। কি ঘটতে যাচ্ছে সীমান্তে, বিস্তারিত আরো আপডেট। বাংলাদেশের ঠেলে ঢুকিয়ে দেওয়া যায় সেটি কিন্তু বিএসএফ করছে। সীমান্তে পারে যারা বসবাস করছে তারা কিন্তু এখন আতঙ্কে রয়েছে শুধুমাত্র ভারতের যে বিএসএফ, সেই বিএসএফ এর কারণে। কতটা অমানবিক হলে অবৈধভাবে ভারতের বিএসএফ সীমান্তের জিরো লাইনে ফেলে দেয় সেখানকার বসবাসরতদের। ছোট্ট শিশু আর পরিবারের সদস্যদের নিয়ে রাত দিন না খেয়ে পার করছেন এই মানুষগুলো। স্থানীয়রা বলছেন, বাঙালি ওখানে ভারতে থাকে, তো এখানে একটা চিঠি দিবে আমাদের সীমান্তের যারা নিরাপত্তা দাদা, এরা যা থাকবে সীমান্ত প্রহরী থাকবে, মত বিনিময় করে দেওয়া হবে, পেটে দেবে না কোনটা। ওরা কাগজপত্র জমা দিবে, আমাদের কাগজপত্র খোঁজ নিয়ে আমরা যার সন্তান তার এখানে পৌঁছে দেবো, যার যে এলাকার ছেলে সেখানে পৌঁছে দেবো না কোনটা। কিন্তু এরকম নাই, ওরা 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি ফুস করে এখানে ঢালছে 1 গাড়ি, ওই নিতপুর পোষা ওদিকে ঢালছে 1 গাড়ি, আবার পাতাড়ির ওদিকে ঢালছে 1 গাড়ি, ওই ধামরাহাটে ঢালছে 1 গাড়ি। কিনে এরকম কেনে এরা যেভাবে তল্লাশি শুরু করছে এগুলা তো মানিয়ে নেওয়া হয় না। কালকে আউলিয়াটা ওদিকে দিছিল, আজকে এদিকে দিছে, এরা তাণ্ডব শুরু করে দিয়ে দিছে। এগুলা তো বিশ্বের কাছে আমাদের দাবি, এরা কি শুরু করে দিছে দেশের মধ্যে। তো এখানে তোমার কাছে মুসলমানকে নির্যাতন করার জন্য এরকম করতেছে, ও ভোট দেয় নাই এই জন্য বার করে দিতেছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি কঠোর অবস্থানে। এই আমার পেছনে দেখছেন যারা এই বিজেপি সদস্যরা আছে, তারা কিন্তু কঠোর পরিশ্রমে তাদের যে সীমান্ত রক্ষায় সেটি কিন্তু তারা পাড়ি দিচ্ছেন। এবং যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে অন্যান্য যেই সীমান্তগুলো রয়েছে সারা বাংলাদেশের, যেটি হচ্ছে বেনাপোল, যশোর এবং লালমনিরহাট থেকে শুরু করে, এই জায়গাগুলোতে এরই মধ্যেই পুশিং হয়েছে। তবে ঠাকুরগাঁয়ের কোনো সীমান্তে এখনো পর্যন্ত পুশিং হয়নি, কারণ কড়া নিরাপত্তা দিচ্ছেন এই বাহিনীর সদস্যরা এবং তারা দিনে এবং রাতে টহল দিচ্ছেন। এটি হচ্ছে কলসির মুখ সীমান্ত বলছেন বিজিবির সদস্যরা। সেই জায়গা থেকে বলা চলে যে তাদের যে সীমান্তেও যে অতন্ত প্রহরী অর্থাৎ যারা সদস্যরা রয়েছেন বিজিবির, তারা কিন্তু কঠোর পরিশ্রম করছেন এই সময়টাতে। অর্থাৎ ভারতের যারা বিএসএফ আছে তারা কিন্তু বরাবরই চেষ্টা করছেন পুশিংয়ের। আমরা যেটি বিভিন্ন গণমাধ্যমে দেখেছি সেটি হচ্ছে যে ভারতের গণমাধ্যম বলছে কেউ 5 বছর, কেউ 3 বছর, কেউ 10 বছর, 20 বছর অতিক্রম করে ভারতেই বসবাস করত। সেই লোকগুলোকে কিভাবে জোর করে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দেওয়া যায় সেটি কিন্তু বিএসএফ করছে। আর সেই জন্যই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশনা রয়েছে যে অবৈধভাবে কোনোভাবেই কোনো মানুষকে, ভারতে যারা বসবাস করে তাদেরকে কোনোভাবেই যদি
বিএসএফ পুশিনের চেষ্টা করে, তাহলে বিজিবির পক্ষ থেকে সেটি রুখে দেওয়া হবে। সেই কাজটি তারা করছেন, আমরা কিন্তু সেটি দেখছি। এবং জায়গায় জায়গায় আমরা যেটি দেখছি যে কড়া নিরাপত্তা এবং পাহারা দিচ্ছেন, রাতে এবং দিনে তারা কিন্তু টহল জোরদার করেছেন। মানবিক দৃষ্টিকোণ তো দূরের কথা, এভাবে জোর করে সীমান্তে রেখে যাচ্ছে মানুষগুলোকে। এছাড়াও বিভিন্ন সামাজিক মাধ্যমে বলা হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগকে টার্গেট করে ভারত সামরিক ক্যাম্প প্রস্তুত করছে। এমন অবস্থা তৈরি হলে অল্প সময়ের মধ্যে বাংলাদেশের সীমান্তে আরো উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন অনেকেই। আর সে কারণে উভয় দেশের সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।